হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের সিলেবাস সম্পর্কে। কিসের জন্য? সামনে যে আসছে ডাব্লিউপি কনস্টেবল 2025-এর পরীক্ষা, তার জন্য। এই যে 2-3 মাস সময় আছে, এই 2-3 মাসের মধ্যে তোমরা কিভাবে একদম জিরো থেকে হিরো করতে পারবে প্রত্যেকটা সাবজেক্টে, এই জন্য কিন্তু আমরা ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি। সেই ক্লাসের নাম বা সেই ব্যাচের নাম কিন্তু মিশন পুলিশ ব্যাচ। ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টে তোমরা কিন্তু ক্লাস পেতে শুরু করবে খুব তাড়াতাড়ি। তো আজকে আমাদের পলিটির প্রথম ক্লাস বলতে পারো, সিলেবাস আলোচনা আজকের ক্লাসের মাধ্যমে আমাদের। ঠিক আছে? তো এবার বলি যে দিন যত বাড়ছে, কম্পিটিশন বাড়ছে, একটা নাম্বারও কিন্তু মিস করা যাবে না, তাই না? তো কথা না বাড়িয়ে চলো ক্লাসটি শুরু করি। আমরা ওভারঅল ভিউ একবার দেখে নেব। কালকেও যদিও আমি অর্থনীতি বলে দিয়েছিলাম যে জেনারেল অ্যাওয়ারনেস এবং নলেজ থেকে কিন্তু 25টা প্রশ্ন থাকে, 25 নাম্বার। অ্যাকচুয়ালি এই 25 নাম্বারের মধ্যেই কিন্তু জিকে জিএস পুরোটাই রয়েছে, তাই তো? এর মধ্যে ইকোনমিক্স, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স সবই কিন্তু রয়েছে। এই যে এই 25 নাম্বারের মধ্যে, ঠিক আছে, এই 25 নাম্বারের মধ্যে কিন্তু মেইন খেলাটা হবে। ঠিক আছে? জিকের নাম্বার, কারণ এরপরে ইংলিশ আছে, ম্যাথ আছে আর রিজনিং আছে, এটা মোটামুটি সবাই জানে। তো জিকের যে ব্যাপারটা, এর মধ্যে প্রচুর টাফ, অনেক মানে বিস্তার একটা জায়গা, অনেক জায়গার থেকে আসে। এবার সেই সাবজেক্টগুলোতে কোথার থেকে আসছে, তার জন্যই তো আমাদের আজকে সিলেবাসটা আলোচনা। ঠিক আছে? তো এই 25 নাম্বার আমরা আলোচনা করব। ইংলিশের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, 10টা প্রশ্ন, 10 মার্কের, রাজা স্যার নিচ্ছে সেটা। এলিমেন্টারি ম্যাথমেটিক্স, যেটা কিনা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, 25টা প্রশ্ন, 25 মার্কসের, তাই তো? সুজিত স্যার করাচ্ছেন। এরপর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস, 25টা প্রশ্ন, 25 নম্বরে। এবার টোটাল তাহলে প্রশ্ন থাকছে 85টা, তাই তো? নেগেটিভ মার্কিং কত? 0.25, অর্থাৎ একটা প্রশ্ন ভুল হলে 0.25 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। ঠিক আছে? এবার এই গেল তোমাদের নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা, পুরো নাম্বারটা। আর সময় কিন্তু তোমাদের কত? 1 আওয়ার, 1 ঘন্টা সময় থাকবে। এই সময়ের মধ্যে তোমাদের পরীক্ষাটা দিতে হবে। তো যাই হোক, তো চলো এবার পলিটিক্স সিলেবাসটা আমরা একবার আলোচনা করে নিই। দেখো প্রথমে কি আছে, ভারতীয় সংবিধান রচনার পটভূমি। এখানে জাস্ট 2-3 কথায় প্রত্যেকটা আমি শেষ করব, কারণ বিস্তারিত ক্লাস তোমাদের সামনে আসতে চলেছে। তো এই যে ভারতীয় সংবিধান রচনা পটভূমি, এতে ভারতীয় সংবিধান কিভাবে রচনা করা হলো, তার পূর্ব যে পরিকল্পনা, কিভাবে গণপরিষদ আসলো, কি করে সংবিধানের কথাই বা কে তুললো, ঠিক আছে, এই সমস্ত কিছু ডিটেলসে কিন্তু এই ভারতীয় সংবিধান রচনা পটভূমিতে আলোচনা করা রয়েছে। 2 নম্বর রয়েছে গণপরিষদ, যারা কিনা সংবিধান রচনা করলো। কিভাবে সংবিধান রচনা করলো, গণপরিষদে কতজন সদস্য ছিল, তাদের মধ্যে মুসলিম কতজন, হিন্দু কতজন, শিখ কতজন, এবার গণপরিষদের সদস্য সংখ্যাই বা কত ছিল, তাদের মধ্যে যখন পৃথক পাকিস্তান প্রদেশ তৈরি করা হলো, সেই মুহূর্তে তাদের কতজন সদস্য ছিল ভারতবর্ষে। ঠিক আছে? গণপরিষদ সম্পর্কে ডিটেলসে তোমরা জানতে পারবে। এগুলো কিন্তু প্রত্যেকটাই না তোমরা ওয়ান লাইনারও পাবে, সঙ্গে তোমরা যদি মেসেজ করো বা কমেন্ট করো, তাহলে কিন্তু আমরা এমসিকিউ করিয়ে দেব। দেখো সংবিধান রচনা, এবার সংবিধান রচনা করতে কতদিন সময় লাগলো গণপরিষদে, তাতে কতগুলো শব্দ রয়েছে, কতগুলো ধারা, কতগুলো অধ্যায়, কতগুলো অংশ, সবই রয়েছে। সেগুলো আলোচনা করা রয়েছে এখানে সংবিধান রচনাতে। কত টাকা খরচ হলো, কে কে সেই সংবিধান কে হাতে লিখলেন, কে এই সংবিধানের বইয়ের মধ্যে নকশা কে করলেন, এই বিভিন্ন কিছু কিন্তু এই সংবিধান রচনার মধ্যে আলোচনা করা রয়েছে। 4 নম্বর দেখো, ভারতীয় সংবিধানের উৎস। ভারতীয় সংবিধান আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান, বিভিন্ন দেশ থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে। তো ভারতীয় সংবিধানের উৎস, কোন কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের উৎসগুলো নেওয়া হয়েছে, কোন কোন দেশের সেখানে কথা বলা রয়েছে, সেই সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। 5 নম্বর রয়েছে দেখো সংবিধানের অংশ। সংবিধানের কতগুলো অংশ রয়েছে, কোন অংশে কি সম্পর্কে আলোচনা করা রয়েছে, ঠিক আছে, এই অংশগুলো আমরা জেনে নিব। 6 নম্বরে দেখো সংবিধানের তালিকা বা তফসিল। সংবিধানের কতগুলি তালিকা বা তফসিল রয়েছে, এগুলোর কার কি কাজ, কবে এগুলো অ্যাড করা হলো, এখন কতগুলো আছে সংবিধানের বর্তমানে, এই সম্বন্ধ সমস্ত কিছু ডিটেলস আমরা জানবো। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ ধারা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত নম্বর ধারা, শিক্ষার অধিকার কত নম্বর ধারায় বলা রয়েছে, ঠিক আছে, পঞ্চায়েত ব্যবস্থা কত নম্বর ধারায় আছে, রাষ্ট্রপতি সম্পর্কে কত নম্বর ধারায় বলা রয়েছে, ঠিক আছে, এই যে ধারাগুলো, নাগরিকত্ব, বিভিন্ন যে ধারাগুলো আছে বর্তমানে 470টা প্লাস ধারা, এই প্রত্যেকটা ধারার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ, সেই ধারাগুলো কিন্তু আমরা এখানে একদম ওয়ান লাইন হিসেবে করে নিব। ঠিক আছে? এরপর দেখো ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড। ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড ভারতের সঙ্গে
ধরো সিকিম, সিকিম ভারতের সঙ্গে কত সালে যুক্ত হয়েছে? প্রথম ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কোনটি? ঠিক আছে, এটার মধ্যে আমরা জানবো ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ডের মধ্যে ভারতের যে রাজ্যগুলো যেগুলো ভারতের সংবিধান কার্যকরী হওয়ার পরে ভারতের সঙ্গে যুক্ত হয়েছে সেগুলো সম্পর্কে জানবো। এমনকি সংবিধান কার্যকরী হওয়ার আগে কতগুলো রাজ্য ছিল ভারতের সঙ্গে সেগুলো সম্পর্কেও জানবো। ভারত ও তার ভূখণ্ড, পুরো ভূখণ্ড সম্পর্কে জানবো এখানে। নেক্সট দেখো ভারতীয় নাগরিকত্ব। একজন ব্যক্তি কিভাবে নাগরিকত্ব অর্জন করতে পারে, কিভাবে হারাতে পারে, সে কতদিন ভারতে থাকলে সে নাগরিকত্ব পেতে পারে। ঠিক আছে, ওসিআই ওভারসিজ সিটিজেনশিপ কি, এনআরআই নন রেসিডেন্ট ইন্ডিয়ান কি, কারা এরা, এনআরআই কারা, ওসিআই কারা। ঠিক আছে, এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমরা এই ভারতীয় নাগরিকত্বের মধ্যে জানবো। নেক্সট দেখো মৌলিক অধিকার। আমাদের কতগুলি মৌলিক অধিকার আছে, মৌলিক অধিকারগুলো কত থেকে কত নম্বর ধারার মধ্যে আলোচনা করা আছে? মৌলিক অধিকারের সুযোগ সুবিধা কি শুধু ভারতীয়রাই পায় নাকি বিদেশিরাও পায়? এই সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের এই 10 নম্বর ক্লাসে পলিটি। নেক্সট দেখো নির্দেশনামূলক নীতি বা ডিপিএসপি। নির্দেশনামূলক নীতি বা ডিপিএসপি হলো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এর পুরো নাম ডিপিএসপি যেহেতু লেখা আছে, এটা ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতি বা রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি একই ব্যাপার। ভারতের যে মানে সংবিধান, ভারতের সংবিধান যে কার্যকরী হয়েছে, এবার দেশের জন্য তো আমাদের কিছু কর্তব্য আছে, বা দেশকেও তো দেশেরও তো কিছু নিয়ম নীতি আছে। দেশের যে নিয়ম নীতি নিয়ম কানুন সমস্ত কিছুই কিন্তু এই ডিপিএসসির মধ্যে আলোচনা করা আছে। ঠিক আছে, এরা 35 থেকে 51 নম্বর ধারার মধ্যে রয়েছে। এরপর মৌলিক কর্তব্য। আমাদের কতগুলো মৌলিক কর্তব্য আছে অবশ্যই কমেন্টে জানাও তোমরা যারা যারা জানো। এবার মৌলিক কর্তব্যগুলো 51 নাম্বার ধারাতে বলা রয়েছে। এবার এই মৌলিক কর্তব্য কি কি সেগুলো জানতে হবে। দেখা গেল এরকম করে দেওয়া থাকলো যে একটা মৌলিক কর্তব্য দেওয়া থাকলো জাতীয় পতাকাকে সম্মান করা। ঠিক আছে, একটা দেওয়া থাকলো। এবার 3টা এমন কিছু দেওয়া থাকলো যে বলা থাকলো যে নিচের কোনটি মৌলিক কর্তব্য। 4টার মধ্যে একটা দেওয়া থাকলো যে জাতীয় পতাকাকে সম্মান করা। তাহলে অবশ্যই এটা মৌলিক কর্তব্যের মধ্যে হবে, বাদ বাকি 3টা কিন্তু এলিমিনেট হয়ে যাবে, তাই তো? এরকম করে প্রশ্ন আসতে পারে। এরপরে দেখো পার্লামেন্ট। পার্লামেন্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পার্লামেন্ট, প্রচুর প্রশ্ন আসে এখান থেকে। তার মধ্যে লোকসভা রয়েছে, রাজ্যসভা রয়েছে, আর স্পিকার রয়েছে। এবার এই যে পার্লামেন্ট থেকে লোকসভার সম্পর্কে জানবো, লোকসভার মেয়াদ কতদিন বা লোকসভা কতদিন স্থায়িত্ব থাকে, লোকসভার প্রধানকে, রাজ্যসভার প্রধানকে, স্পিকারের মেয়াদ থেকে শুরু করে স্পিকার কার কাছে তার পদত্যাগপত্র জমা দিতে পারবেন। ঠিক আছে, বিভিন্ন কিছু আমরা কিন্তু এখানে জেনে নিব। এরপরে দেখো রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। একজন রাজ্যপাল কত বছর বয়সে সে রাজ্যপাল হওয়ার জন্য যোগ্যতা অর্জন করে, তার কি কি মানে কি কি তার কোয়ালিফিকেশন দরকার আছে একজন রাজ্যপাল হতে গেলে, একজন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তাকে কি করতে হবে বা কত বছর বয়স হতে হবে, তার বেতন কত, তার ভাতা কত, ঠিক আছে, তার কি কি ক্ষমতা রয়েছে, আইনগত ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, কি কি ক্ষমতা তাদের কাছে আছে, এই সমস্ত কিছু কিন্তু আমরা এখানে আলোচনা করবো 14 নম্বর ক্লাসে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীতে। নেক্সট দেখো বিচার ব্যবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। বর্তমান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে রয়েছেন, বর্তমান হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের বর্তমান জাজ কে রয়েছেন, বর্তমান ভারতবর্ষে কতগুলো হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয়েছে, হাইকোর্ট কত সালে স্থাপিত হয়েছে। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো সুপ্রিম কোর্টের সম্পর্কে কত থেকে কত নম্বর ধারায় বলা রয়েছে, হাইকোর্ট সম্পর্কে কত থেকে কত নম্বর ধারায় বলা রয়েছে। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো এই সমস্ত কিছু কিন্তু আমরা এই বিচার ব্যবস্থার মধ্যে জানতে পারবো। দেখো 16 নম্বরে রয়েছে জরুরি অবস্থা। রাজ্য জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা। এই জরুরি অবস্থাগুলো কিভাবে হচ্ছে, জরুরি অবস্থার সময় কিভাবে মোকাবিলা করতে হয়, জরুরি অবস্থা কত থেকে কত নম্বর ধারায় বলা রয়েছে, এখানে কিন্তু আমরা ডিটেলসে জানতে পারবো এই জরুরি অবস্থার মাধ্যমে। 17 নম্বর দেখো রয়েছে গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী। এবার সংবিধান সংশোধনী ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস, এটা 17 নম্বর যে ক্লাসটা হবে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে। এখানে কিন্তু বলা হচ্ছে সংবিধান সংশোধনী, অর্থাৎ এই যে ভারতীয় সংবিধান যে সংশোধন করা হয় কি পদ্ধতিতে করা হয়, কত নম্বর ধারা, 368। এবার এই যে ধারার মধ্যে মানে কোন আইনগুলোকে সংশোধন করতে হবে বা কোনগুলোকে করা হয়েছে, এখন পর্যন্ত কতগুলো সংবিধান সংশোধনী হয়েছে, প্রথম সংবিধান সংশোধনী কবে হয়েছিল। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু আমাদের পড়তে হবে। তার মধ্যে এখান থেকে এই যে 42তম সংবিধান সংশোধনী খুবই গুরুত্বপূর্ণ, তাই তো? এরকম প্রত্যেকটা সংবিধান সংশোধনী কিন্তু তোমাদের জানতে হবে। এবার আসি কোন চ্যাপ্টারগুলোকে তোমরা বিশেষ গুরুত্ব দিবে, একটু রেড মার্ক করে দেবো। ঠিক আছে, যদিও রেডটা রিফ্লেক্ট করে। আচ্ছা চলো দেখো গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন, আচ্ছা প্রথম থেকে বলি। হ্যাঁ,
দেখো প্রথম যদি বলো তাহলে গণপরিষদ ইম্পর্টেন্ট, সংবিধান রচনা এটা ইম্পর্টেন্ট, সংবিধান রচনা ইম্পর্টেন্ট। এবার ভারতীয় সংবিধান উৎস ইম্পর্টেন্ট। এবার চলে আসি গুরুত্বপূর্ণ ধারা, এটা ভিভিআই। এরপর দেখো ভারতীয় নাগরিকত্ব ইম্পর্টেন্ট, মৌলিক অধিকার, উদ্দেশ্যমূলক নীতি, মৌলিক কর্তব্য। এখান থেকে যেগুলো প্রশ্ন আসে এগুলো বিশেষ করে এই তোমার গুরুত্বপূর্ণ ধারার মধ্যে এগুলো পড়ে যাবে, ঠিক আছে। এই তিনটাই কিন্তু এই গুরুত্বপূর্ণ ধারা, ঠিক আছে। এই গুরুত্বপূর্ণ ধারার মধ্যে প্রশ্নগুলো পড়ে যাবে, ঠিক আছে। এই তিনটাকে তোমরা অবশ্যই ক্লাসে দেখবে, কিন্তু গুরুত্বপূর্ণ ধারাটা বিশেষ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট দেখো পার্লামেন্ট গুরুত্বপূর্ণ, অবশ্যই পার্লামেন্ট পড়তে হবে। এদিকে বিচার ব্যবস্থা গুরুত্বপূর্ণ, পড়তে হবে ভালো মতো। এদিকে গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী, এটা ভিভিআই, ঠিক আছে। এই হলো তোমাদের মোটামুটি। এবার কথা হলো যেগুলাকে আমি স্টার মার্ক দিলাম এগুলো তো তোমরা পড়বে, এগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে। সঙ্গে যেগুলো চ্যাপ্টার দেওয়া আছে, মাত্র তো 17টা চ্যাপ্টার, আর আমি তোমাদের বলছি 17টা চ্যাপ্টারে 20টার মতন ক্লাস হবে। এবার যদি মনে করো যে পরীক্ষার আগে শেষ হচ্ছে না, দেখছি যে ক্যালকুলেশন করে একটা পরীক্ষার টাইম দিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু আমরা একটা ম্যারাথন ক্লাস নিয়ে নেবো, একদিনে 3টা 4টা চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে করিয়ে দিব। কিন্তু অবশ্যই তোমাদের সাপোর্ট দরকার আছে, তোমরা সাপোর্ট করো আমাদেরকে, বাংলা ডিফেন্স একাডেমিকে সাপোর্ট করো, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু আমরা কিন্তু আরও দ্বিগুণ জোশের মাধ্যমে তোমাদের ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো। আর তোমাদের বন্ধুবান্ধব যারা ডাব্লিউবিপি কনস্টেবল 2025-এর প্রিপারেশন নিচ্ছে, অনেক দিন থেকেই তো নিচ্ছে, তাই না, তাদের প্রিপারেশন কেমন চলছে, আর তাদেরকে মেসেজ করে বলো যে এই ভিডিওতে যে চ্যাপ্টারগুলো দেওয়া হয়েছে এগুলো কি তোর কমপ্লিট হয়েছে, যে জানতে চাও তার কাছে, ঠিক আছে। তারপর যদি বলে না, তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু তাদের কাছে পৌঁছে দেবে। আর তোমাকেও এই যে সিলেবাসের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।